ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষাধ্যক্ষ 4 অর্থাৎ আয়তঘনক অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার আগের পার্ট দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। আগের পার্টে আমরা 17 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 18 অঙ্ক কি বলছে দেখো। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট তলের উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসেব করে লিখি। তাহলে অঙ্কে কি দেওয়া আছে দেখো। অঙ্কে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। দেখো, এটি যদি একটি আয়তক্ষেত্রাকার মাঠ হয়, যার দৈর্ঘ্য দেওয়া আছে কত, 20 মিটার, অর্থাৎ এটির মান কত, 20 মিটার। আর কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে কত, 15 মিটার, অর্থাৎ এই বাহুর মান কত, 15 মিটার। এখন কি বলছে, এখন বলছে ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ এই জমির 4টি কোণে 4টি গর্ত কাটা হয়েছে। কেমন, ঘনকাকৃতি গর্ত। যে ঘনকগুলির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে, 4 মিটার। তাহলে আমার কি বলেছে, এই যে গর্ত কাটা হয়েছে, এই গর্তের দরুন যে মাটি বেরিয়েছে, সেই মাটিগুলোকে জমির উপর ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে বলছে মাঠের তল কতটা বৃদ্ধি পাবে, অর্থাৎ এই গর্তগুলো কাটার ফলে যে মাটি বের হয়েছে, সেই মাটিগুলো জমিতে ছড়িয়ে দিলে জমির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে অঙ্কটি শুরু করতে গেলে প্রথমেই আমার 4টি গর্ত বাদ দিয়ে অবশিষ্ট জমির ক্ষেত্রফল কতটা সেটা আমাকে নির্ণয় করতে হবে। এর জন্য কি কাজ, এর জন্য আমরা আগে পুরো মাঠটির ক্ষেত্রফলকে নির্ণয় করব। কারণ মাঠটির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তো পুরো মাঠটির ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থকে গুণ করে। তার থেকে আমরা যদি 4টি গর্তের ক্ষেত্রফলকে বিয়োগ করি, তাহলে এই 4টি গর্ত বাদ দিয়ে অবশিষ্ট জমির ক্ষেত্রফল পেয়ে যাব। তো লিখছি, যেহেতু আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য কত মিটার ছিল, 20 মিটার, তাই লিখছি দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ কত মিটার ছিল, 15 মিটার। অতএব আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল তাহলে কি হবে, অতএব আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল, তাহলে সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের মান কত, 20 মিটার, তাহলে 20 ইন্টু প্রস্থর মান কত, 15 মিটার, তো প্রস্থের জায়গায় আমরা 15 লিখলাম। আর যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি, তাহলে একক কি হবে, বর্গমিটার। তাহলে 15 দুগুণে 30, একটা শূন্য ছিল, অর্থাৎ 300 বর্গমিটার। এটা কি পেলাম, আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল, অর্থাৎ এই পুরো মাঠটির ক্ষেত্রফল কত, 300 বর্গমিটার। এখন আমরা একটি গর্তের ক্ষেত্রফল নির্ণয় করব। এখন একটি গর্তের ক্ষেত্রফল, দেখো গর্তগুলি বলে দেওয়া ছিল ঘনকাকৃতি, তাহলে ঘনকের এক একটি বাহু কি বর্গাকার হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি, বাহু স্কোয়ার।
তো যেহেতু এর একটা বাহুর মান 4, তাই আমরা একটি গর্তের ক্ষেত্রফল কি লিখতে পারি, 4 স্কোয়ার, অর্থাৎ 4 4 16 বর্গমিটার। তাহলে এই মাঠটিতে মোট কটি গর্ত ছিল, 4টি গর্ত। তাহলে একটি গর্তের ক্ষেত্রফল যদি 16 বর্গমিটার হয়, তাহলে অতএব 4টি গর্তের ক্ষেত্রফল তাহলে কি হবে, 4 ইন্টু 16, অর্থাৎ 4 16 64 বর্গমিটার। তাহলে সম্পূর্ণ মাঠটির ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, 300 বর্গমিটার। আর 4টি গর্তের ক্ষেত্রফল কত পেয়েছি, 64 বর্গমিটার। তাহলে গর্ত বাদে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল তাহলে কি হবে, 300 থেকে 64কে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে লিখছি, এখন 4টি গর্ত বাদে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল তাহলে কি করতে হবে, 300 থেকে 64কে বিয়োগ করব। 4 আছে কয় দাও 10, 6 দাও 10, হাই থাকে 1, 6 একে 7, 7 আছে কয় দাও 10, 3 দাও 10, হাই থাকে 1, 1 আছে কয় দাও 3, 2 দাও, অর্থাৎ 236 বর্গমিটার। তাহলে এটা কি পেলাম, 4টি গর্ত বাদে অবশিষ্ট মাঠের ক্ষেত্রফল। এখন কি বলছে, এই যে গর্তগুলো কাটা হয়েছে, এই গর্তগুলো থেকে যে মাটি বেরিয়েছে, সেই মাটিগুলো জমির উপর ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে লিখছি, একটি গর্তের আয়তন। তাহলে একটি গর্তের আয়তন কি, গর্তগুলো কি ঘনক আকৃতি ছিল। তাহলে ঘনকের আয়তন নির্ণয়ের সূত্র আমরা কি জানি, বাহুর কিউব, অর্থাৎ এখানে কত হবে, 4 কিউব। তো 4 4 16, 4 16 64, তাহলে এত ঘনমিটার। তাহলে এখানে মোট 4টি গর্ত ছিল। তাহলে একটি গর্তের আয়তন যদি 64 ঘনমিটার হয়, তাহলে 4টি গর্তের আয়তন তাহলে কত হবে, তাহলে 4 ইন্টু 64, 4 4 16 6, হাই থাকে 1, 4 4 24 আগে 25, অর্থাৎ 256 ঘনমিটার। তাহলে 4টি গর্তের আয়তন তাহলে কত হলো এখানে, 256 ঘনমিটার। তাহলে বলছে এই 256 ঘনমিটার আয়তনের মাটি যদি জমির উপর ফেলা হয়, তাহলে জমির উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তাই লিখছি, ধরি জমির উচ্চতা x মিটার বৃদ্ধি পেল। তাহলে আমরা বলতে পারি, এখন এই জমিটির মোট আয়তন 4টি গর্তের আয়তনের সঙ্গে সমান হবে। তাই কি লিখতে পারি, শর্তানুসারে তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থর মান আমরা কত পেয়েছি, 236। তাহলে এখানে লিখছি 236 ইন্টু উচ্চতার মান কত, এক্স। তাহলে এটা জমিটির আয়তন, আর জমিটির আয়তন কি 4টি গর্তের আয়তনের সঙ্গে সমান, অর্থাৎ এর মান কত, 256। তো এখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করতে পারি। তাহলে বা এক্স ইকুয়ালস টু 256 ডিভাইডেড বাই 236, বাঁদিকে কিসের আকারে আছে, গুণের আকারে। তো বাঁদিক থেকে ডান দিকে আসলে কি হবে, ভাগ, অর্থাৎ নিচে হবে কত, 236। এখন আমরা যদি 4 দিয়ে কাটি, তাহলে দেখো 4 6 24, 25, 1 দাও, 4 4 16, আর এটা 4 দিয়ে কাটলে কত হবে, 4 5 20, 3 23, 36, 4 9 36, অর্থাৎ 64/59। এখন যদি আমরা 59কে 64 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, 59 1 59, 9 10 11 12 13 14, অর্থাৎ 5। তাহলে এক্স এর মান কি কি এলো, 1.5/59। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 19 অঙ্ক কি বলছে দেখো, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া
এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসেব করে লিখি। তাহলে কি বলছে, এক খণ্ড নিচু জমিকে উঁচু করতে হবে কিভাবে? পাশের জমিতে একটি গর্ত করা হয়েছে, সেই গর্ত থেকে যে মাটি পাওয়া যাবে সেই মাটিকে নিয়ে ওই নিচু জমিকে উঁচু করতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি ওই উঁচু জমিটার মোট আয়তন আর গর্তের আয়তন কি পরস্পর সমান, কারণ গর্ত থেকে মাটি তুলে তবেই জমির উপর ছড়ানো হয়েছে। তাহলে আমরা জমিটির আয়তনের সঙ্গে গর্তের আয়তন সমান করলেই সেখান থেকে আমরা গর্তের গভীরতা পেয়ে যাব। তাহলে প্রথমে লিখছি, যেহেতু জমিটির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 48 মিটার। তো দৈর্ঘ্য আমরা কি লিখছি? 48 মিটার। জমিটির প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে কত? 31.5। তো প্রস্থের জায়গায় আমরা 31.5 মিটার লিখলাম। নেক্সট কি দেওয়া আছে? উচ্চতা কত? উচ্চতার মান দেওয়া আছে 6.5 ডেসিমিটার। তো ডেসিমিটার থেকে আমরা যদি মিটারে আনি তাহলে কি করতে হবে? দেখো, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি। তাহলে মিটার থেকে ডেসি থেকে মিটারে আনতে গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ? যেহেতু এক ঘর আগে আসছে তাই আমরা 10 দিয়ে ভাগ করব। অর্থাৎ 6.5 ডিভাইড বাই কত লিখবো? 10। এখন দেখো, কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ যা সংখ্যাটির এক ঘর আগে দশমিক দিলে কি হয়? তাই হয়। অর্থাৎ এই দশমিকটা কোথায় আসবে? সামনে চলে আসবে। অর্থাৎ 0.65 মিটার। তাহলে যেহেতু জমিটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার মান পেয়ে গেছি, তাহলে আমরা জমিটির আয়তন নির্ণয় করতে পারি। তাহলে লিখছি, অতএব জমিটির আয়তন সমান সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্যের মান কত? 48 ইন্টু প্রস্থ কত? 31.5 আর উচ্চতা কত? 0.65। তাহলে জমির আয়তন আমরা পেলাম কত? এত ঘনমিটার। এখন জমিটি উঁচু করেছি কিভাবে? পাশের জমি থেকে গর্ত খুঁড়ে। তো গর্তটির আয়তন নির্ণয় করতে হবে। তো গর্তের দৈর্ঘ্য, প্রস্থের মান দেওয়া আছে কিন্তু গভীরতা কতটা সেটা দেওয়া নেই। তাই কি লিখছি? ধরি গর্তটি x মিটার গভীর করতে হবে। এবং গর্তটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য দেওয়া আছে 27 মিটার। তো দৈর্ঘ্যের জায়গায় আমরা 27 মিটার লিখে দিলাম, কারণ জমিটার দৈর্ঘ্য কত ছিল? 27 মিটার। আর প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 18.2, কারণ জমিটি 18.2 মিটার চওড়া, অর্থাৎ এটাই তার প্রস্থ। আর উচ্চতার মান কত? এক্স। তাহলে আমরা এখানে অতএব গর্তটির আয়তন, তাহলে কি লিখতে পারি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তা দৈর্ঘ্যের মান কত? 27, প্রস্থ কত? 18.2, আর উচ্চতা অর্থাৎ কি গভীরতা কত? এক্স। তাহলে এত ঘনমিটার। এখন আমরা কি লিখতে পারি? এটা ইকুয়ালস টু এটা, কারণ গর্তটি থেকে যে মাটি পেয়েছি সেই মাটির আয়তন আর জমির উচ্চতার আয়তন কি হবে? সমান। অর্থাৎ শর্তানুসারে 27 ইন্টু 18.2 ইন্টু এক্স ইকুয়ালস টু 48 ইন্টু 31.5 ইন্টু 0.65।
তো এখান থেকে আমরা এক্স এর মানটা খুব খুব সহজেই নির্ণয় করতে পারবো। তাহলে বা এক্স সমান সমান কি লিখতে পারি, এদিকে কি আছে 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 ডিভাইডেড বাই, দেখো এদিকে 27 18 কিসের আকারে আছে, গুণের আকারে, তো এদিকে আসলে কি হবে ভাগ, অর্থাৎ নিচে হবে কত 27 ইন্টু 18.2। এখন দেখো এর এক ঘর আগে পয়েন্ট, এরও এক ঘর আগে পয়েন্ট, তাহলে আমরা এটাকে তুলে দিতে পারি। এখন 0.65কে আমরা যদি দশমিক তুলি তাহলে কি হবে, দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে যেহেতু দুখানা সংখ্যা আছে তাই এখানে দুটো শূন্য নিয়ে নিলাম। এখন দেখো এই 27 আর 315কে আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে কি হবে, 3 9 27, আর 9 দিয়ে কাটলে কি হবে 3 9 27, 28 29 30 31, 4 দাও 45, 5 9 45, অর্থাৎ কত হলো 35। 3 দিয়ে 48 কাটলে কত হবে, 3 16 48। এখন যদি আমরা 16 আর 182কে 2 দিয়ে কাটি তাহলে কি হবে, 9 দুগুণে 18, 2 1 কে 2, আর একে 2 দিয়ে গেলে কি হবে 8। এখন 91 আর 65কে যদি আমরা 13 দিয়ে কাটি, তো 7 13 91, আর 5 13 65। 7 দিয়ে 35 কাটলে কি হবে, 5 7 35। তাহলে নিচে কি থাকলো 100, আর উপরে দেখো 8 ইন্টু 5 ইন্টু 5, তাহলে দেখো 5 5 25, আর 25-এর সঙ্গে 8 গুণ করলে কি হবে, দেখো 5 8 40 শূন্য হয় থাকে 4, আর দুগুণে 16, 16 আর 4 20, অর্থাৎ কত হলো 200। তাহলে এখানে বলতে পারি এক্স ইকুয়ালস টু 200 ডিভাইড বাই কত 100। তাহলে 0 0 0 0 কাটলো, তাহলে কত হলো 2। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম 2 মিটার। তাহলে এক্সটাকে আমরা কি ধরেছি, গর্তটি এক্স মিটার গভীর করতে হবে। তাহলে কি লিখছি, অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। এখন 20 অঙ্ক কি বলছে দেখো, বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনকাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনকাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসেব করে লিখি। আর কি বলেছে, যদি ওই আয়তঘনকাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসেব করে লিখি। তাহলে অঙ্কে বলছে 3টি ছোট ছোট কেরোসিন তেলের ড্রাম, যেখানে প্রথমটিতে আছে 800 লিটার, দ্বিতীয়টিতে আছে 725 লিটার, আর তৃতীয়টিতে আছে 575 লিটার। এই 3টি ড্রামের তেল একটি আয়তঘনকাকার পাত্রে ঢালা হলো। অর্থাৎ এই আয়তঘনকাকার পাত্রের আয়তন আমরা এই 3টে যোগফল থেকে নির্ণয় করতে পারি। অর্থাৎ এই 3টি রাশির যোগফল যা হবে আয়তঘনকাকার পাত্রের আয়তন ঠিক তাই হবে। তো আমরা প্রথমেই লিখছি, অতএব আয়তঘনাকার পাত্রটির আয়তন সমান কি হবে, 800 যোগ 725 যোগ 575, কারণ এই 3টি ড্রামের তেল আয়তঘনকাকার পাত্রে ঢালা হয়েছিল। তাহলে এদের তিনজনারই যোগফল আয়তঘনকাকার পাত্রটির আয়তন। তাহলে যোগ করছি, দেখো 5 5 10, 10-এর শূন্য হয় থাকে 1, 7 আর 2 9, 9 আর 1 10, 10-এর শূন্য হয় থাকে কত 1, 7 5 12, 12 8 20, 20 আর 1 21, অর্থাৎ 2100 লিটার। এটা কি আয়তঘনকাকার পাত্রটির আয়তন। এখন কি বলছে, এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। অর্থাৎ এই পাত্রটির গভীরতার মান কত দেওয়া আছে, 7 ডেসিমিটার। আর কি দেওয়া আছে, ওই আয়তঘনকাকার
পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। তো সেখান থেকে আমরা ধরতে পারি, ধরি পাত্রটির দৈর্ঘ্য ইকুয়ালস টু 4x মিটার এবং প্রস্থ সমান সমান 3x মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তো সেখান থেকে আমরা দৈর্ঘ্যকে ধরলাম 4x মিটার এবং প্রস্থকে ধরলাম 3x মিটার। তাহলে অতএব পাত্রটির আয়তন তাহলে কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটি আমাদের আয়তন নির্ণয়ের সূত্র। তাহলে দৈর্ঘ্যের মান কত? 4x, প্রস্থ কত? 3x, আর উচ্চতা অর্থাৎ কি? গভীরতা। তো গভীরতার মান কত দেওয়া আছে? 7। তাহলে একক কি হবে? ঘন ডেসিমিটার। দেখো, এক্স গুণ এক্স কি? এক্স স্কোয়ার। আমরা অঙ্কের সুবিধার জন্য 4 গুণ 3 গুণ 7 ইন্টু এক্স স্কোয়ার, আর ঘন ডেসিমিটার অর্থাৎ কি? 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে এত ঘন ডেসিমিটার সমান সমান এত লিটার, এই ফর্মে রাখলাম। তাহলে আমরা পেয়েছি পাত্রটির আয়তন 4 ইন্টু 3 ইন্টু 7 এক্স স্কোয়ার, এত লিটার। আর অঙ্কে বলে দেওয়া আছে পাত্রটির আয়তন কত? 2100 লিটার। তো সেখান থেকে আমরা লিখতে পারি শর্তানুসারে, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 7 এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 2100। তো সেখান থেকে আমরা এক্স এর মানকে নির্ণয় করব। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? 2100 ডিভাইডেড বাই এই 4 গুণ 3 গুণ 7, বাঁদিকে কিসের আকারে ছিল? গুণের আকারে। তাহলে ডান দিকে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে হয়ে যাবে 4 ইন্টু 3 ইন্টু 7। এখন যদি আমরা 7 দিয়ে 21কে কাটি, তাহলে কি হবে? 7 3 21 আর দুটো শূন্য। 3 দিয়ে 100 কাটলে কত হবে? 3 100 300। আর 4 দিয়ে 100 কাটলে কত হবে? 4 25 100। তাহলে এক্স স্কোয়ারের মান কত পেলাম? 25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 25। তাহলে এক্স স্কোয়ারের মান যদি 25 হয়, তাহলে এক্স এর মান কত হবে? দেখো, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে কি হয়? রুট, অর্থাৎ বর্গমূল হয়ে যায়। এখন রুট থেকে কোনো টার্ম বাইরে আসলে কি হয়? ডবল টার্ম থাকলে বাইরে আসলে সিঙ্গেল টার্ম হয়ে যায়, অর্থাৎ 25কে ভাঙলে আমরা কি পাই? 5 গুণ 5। তাহলে বাইরে আসবে কি? একটা 5। তাহলে অতএব এক্স এর মান তাহলে কত পেলাম? 5। তাহলে অতএব পাত্রটির দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? তাহলে পাত্রটির দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম? 4x। তাহলে কি লিখছি? 4 ইন্টু এক্স এর মান কত? 5। তো 4 5 20 মিটার। আর কি বলছে? প্রস্থ। তাহলে প্রস্থের মান আমরা কত ধরেছিলাম? 3x। তো 3x এর জায়গায় তাহলে এখানে কি লিখবো? 3 ইন্টু এক্স এর মান কত? 5। তো 3 5 15 মিটার। তাহলে দৈর্ঘ্যের মান মান পেলাম 20 মিটার আর প্রস্থ পেলাম 15 মিটার। এখন অঙ্কে সেকেন্ড পার্টে বলে দেওয়া আছে, যদি ওই আয়তঘনকাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করতে বলেছে। তাহলে এখন বলছে পাত্রের গভীরতা কত? 5 ডেসিমিটার। তাহলে অতএব দ্বিতীয় ক্ষেত্রে পাত্রের আয়তন, তাহলে দৈর্ঘ্যের মান কত? 20, প্রস্থ কত? 15, কিন্তু গভীরতার মান দ্বিতীয় ক্ষেত্রে বলে দেওয়া আছে 5। তো এখানে উচ্চতার জায়গায় আমরা 5 লিখলাম। একক কি হবে? লিটার। দেখো, 5 দুগুণে 10, তো 10 আর একটা শূন্য, অর্থাৎ 100।
100-র সঙ্গে 15 গুণ করলে কি হবে? 1500। তাহলে 1500 লিটার। তাহলে এখন পাত্রের আয়তন কত হয়েছে? 1500 লিটার। তাহলে এই পাত্রে 1620 লিটার তেল রাখা যাবে না, তাই লিখছি অতএব পাত্রটিতে 1620 লিটার তেল রাখা যাবে না। তো এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।